বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। সরকারি হলনা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আর্নিং ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে আর্নিং ম্যানেজমেন্ট কী। এটি হচ্ছে যে খরচ কমিয়ে রেভিনিউ বাড়ানোর জন্য অ্যাকাউন্টিংয়ের নিয়মকানুন প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের নমনীয়তা আইনগতভাবে আইনের জন্য ব্যবস্থাপনার যে সুবিধা গ্রহণ করে তাকে আয় ব্যবস্থাপনা বলে। আয় ব্যবস্থাপনার তিনটা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে প্রতিষ্ঠানের খরচ কমানোর জন্য ব্যবস্থাপনা কাজ করবে। 2 নম্বর হচ্ছে রেভিনিউ বাড়ানোই হবে ম্যানেজমেন্টের কাজ। প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে নমনীয় করা হবে। আর আয় ব্যবস্থাপনার যে পদ্ধতি আছে, সেখানে আয় ব্যবস্থাপনার পদ্ধতি বলতে এমন একটা আর্থিক বিবরণী বিশ্লেষণকে বোঝায় যেখানে ম্যানিপুলেশনের মাধ্যমে কোম্পানির আয় বৃদ্ধির জন্য যথাযথ পদ্ধতি প্রয়োগ করা হয়। আর এটা আছে ইনকাম স্মুথিং। আয় ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কোম্পানি আর্নিংকে দৃঢ় করে। ইনকাম স্মুথিং প্রতিষ্ঠানের রিস্ক বা ঝুঁকি কমায়। এর ফলে প্রতিষ্ঠানের মার্কেট ভ্যালু কী হয়, বৃদ্ধি পায়। আর লিফো পদ্ধতি আছে, অ্যাকাউন্টিংয়ের লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। এর মাধ্যমে আয় বৃদ্ধি করা যায়। লিফো এমন একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে আয় ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়ন করা হয়। লিফো পদ্ধতি প্রয়োগ করে কোম্পানি একটা নির্দিষ্ট ভবিষ্যৎ সময়ের জন্য ক্রয় বন্ধ করে দ্রব্যের মূল্য বাড়িয়ে প্রতিষ্ঠানের নেট ইনকাম বৃদ্ধি করতে পারে। আর এটা আছে কনসেনসাস। এটা কি? এটা হচ্ছে যে কোনো স্টকের উপযুক্ত মূল্যায়ন পরিমাপের জন্য ইনভেস্টর এবং স্টকের সম্পর্কে একটা নির্দিষ্ট মতামত বা চুক্তিতে পৌঁছানো, তাকেই কনসেনসাস বলে। আর ইনকাম স্মুথিংয়ের যদি আমি জানতে চাই যে নিটায় মুদ্রাস্ফীতি হ্রাস করার প্রক্রিয়া হচ্ছে আয় মসৃণতা। আর বিগ বাদ হচ্ছে অ্যাকাউন্টিংয়ের একটা অন্যতম আয় ব্যবস্থাপনা কৌশল বা টেকনিক বা সম্পদ হ্রাস করে খরচকে কমানোর ভবিষ্যৎ কৌশলের নামই হচ্ছে বিগ বাদ। আর কীভাবে প্রত্যাশিত আয় করা যায়, বর্তমানে আয় থেকে ভবিষ্যৎ বিচ্যুতি এড়ানোর জন্য ব্যবস্থাপক ইনকামকে স্মুথ করে প্রত্যাশিত আয়ের ব্যবস্থা করে থাকে। আর আয় মসৃণতার যে মডেল আছে, সেই মডেল হচ্ছে 1995 সালের একটি তাত্ত্বিক মডেল। ফিন্ডেলবার্গ এবং ট্রায়াল এটা উপস্থাপনা করছে। তার নামই হচ্ছে কি ফুডেনবার্গ এবং ট্রায়ালের নাম অনুসারে এই মডেলের নাম হয়েছে আর কি, যে ইনকাম স্মুথিং অ্যান্ড এক্সপেক্টেড আর্নিং মডেল। আয় মসৃণতা তিনটা বিষয় বিবেচনা করতে হয়। একটা কোম্পানি আকার, কোম্পানিতে বিদ্যমান প্রণোদনা স্কিম এবং কোম্পানি আয় থেকে প্রকৃত আয়ের তারতম্য। আর বিগ বাদ প্রয়োগের দুইটা কারণ আছে। সেটা হচ্ছে যে আর্থিক বছরে আয় বিবরণীতে প্রদর্শনের জন্য কোম্পানি কর্তৃক বিগ বাদ মেথড প্রয়োগ করা হয়। কোম্পানির ইনকাম বাজেট এবং অ্যাকচুয়াল ইনকামের পার্থক্য 10%-এর বেশি হলে বিগ বাদ প্রয়োগ করা হয়। আর এখন শেয়ার প্রতি আয় আমাদের বাই করতে হবে এই চ্যাপ্টারে। এটা হচ্ছে যে শেয়ারের মূল্য আসলে কত। শেয়ার প্রতি আয় শব্দটি দ্বারা সাধারণত একটা নির্দিষ্ট সময়ে বিলিখিত প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে অর্জিত আয়কে বোঝানো থাকে। আর শেয়ার প্রতি আয় নির্ণয় করার জন্য প্রতিষ্ঠানের কর ও সুদপূর্ব মুনাফা, ঋণের সুদ, আয়কর, অগ্রাধিকার লভ্যাংশ প্রদানের পর অবশিষ্ট লভ্যাংশের মালিক হলো সাধারণ শেয়ার হোল্ডারগণ। এই আয়কে সাধারণ শেয়ার হোল্ডারদের সংখ্যা দ্বারা ভাগ করলেই কি শেয়ার প্রতি আয় পাওয়া যায়। আর কমপ্লেক্স ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে শতকরা 3 ভাগ বা 3% বেশি হ্রাস করা, অর্থাৎ শেয়ার প্রতি আয়ের শতকরা 3 ভাগ বা 3%-এর অথবা বেশি হ্রাসকে বস্তুগত পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করা হয়। অপরদিকে যদি কোনো কোম্পানির মূলধন কাঠামো সাধারণ হিসেবে বিবেচিত না হয় তবে তাকে জটিল কাঠামো বলে আর কি। আর স্টক এবং ওয়ারেন্টস হচ্ছে কোনো নগদ প্রবাহ সৃষ্টি করে না, কিন্তু ইহার মূল্য আছে যা নির্দিষ্ট দানে বর্ধিত সময়কালের জন্য সাধারণ শেয়ার ক্রয়ের প্রস্তাব দেয়। এখন আমাদের এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমাদের যেটা এই ফর্মুলাগুলো তো জানতেই হবে, তার সাথে আমাদের অঙ্কের বিষয়ে একটু আমাদের করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের যদি অঙ্ক করতে হয় আর কি, সেইখানে শেয়ার প্রতি আয় আমার কিন্তু প্রয়োজন হবে, তারপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে।
তা আমরা শেয়ার প্রতি আয় আমরা জানি যে ইএটি মাইনাস ডিভিডেন্ড টু প্রেফার স্টক হোল্ডার ডিভাইড বাই ওয়েটেড অ্যাভারেজ অফ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং, অথবা আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক হোল্ডার ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। এই ফর্মুলা দিয়ে যে কোনো শেয়ারের দামই বাইর করা যায়। তো সহজ কথা বলতে গেলে যেই টাকা শেয়ার হোল্ডারদের প্রাপ্য আছে শেয়ার সংখ্যা তারা ভাগ করলে কী হবে, শেয়ার প্রতি আয় নির্ণয় করা যাবে। এই চ্যাপ্টারে একটা বড় বিষয় হবে এই শেয়ার প্রতি আয়টা কী করা, নির্ণয় করা। তো এখন এই যে শেয়ার প্রতি আয় পাওয়া যাওয়ার পরে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন রিটার্ন অন ইনভেস্টমেন্টটা আমাদের এখানে কী হয়, করতে হয়। সেখানে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলতে এই জায়গায় আমি মালিকদের বিনিয়োজিত যে মূলধন আছে সেটাই হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট, আর এখান থেকে যে আয়টা পাওয়া যায় সেটি হচ্ছে কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে এখানে আমাদের অঙ্ক যেগুলো আসবে আমি একটু উদাহরণসহ বলতে চাই। যেমন বলল যে ইফ এ কোম্পানি হ্যাজ 30% ডেপ্ট অ্যান্ড 70% ইকুইটি অ্যান্ড আর্নস 50% অফ ইন অ্যাসেট, অর্থাৎ 15% আয় করছে, হোয়াট ইজ দ্য পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি। এটা কিন্তু রিটার্ন অন ইকুইটি আমার কিন্তু আসলে জানতে হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা ক্যাপিটালকে আমরা যদি 100 ধরি, তাহলে ডেপ্ট হচ্ছে 30 টাকা, ইকুইটি হচ্ছে 70 টাকা, তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে আমার 100 টাকা। এখন অ্যাসেট আমরা জানি যে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি মিলে কি হয়, আমার অ্যাসেট হয়। তাহলে আমার এই যে ইবিআইটি এটা আমার 15% অ্যাসেটের, তাহলে ইবিআইটি হচ্ছে 15 টাকা, তার থেকে আমি ইন্টারেস্ট যদি বাদ দেই আর কি, সেই ইন্টারেস্টটা বাদ যাবে হচ্ছে আমার কত পার্সেন্ট ইন্টারেস্ট, এই জায়গায় একটা হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ অ্যাজিউম 10% ফর ডেপ্ট ক্যাপিটাল হোয়াইল দ্য ট্যাক্স রেট হলো 50%। তাহলে তুমি 10% যদি দেওয়া আর কি ইবিআইটি হচ্ছে 15, ইন্টারেস্ট হচ্ছে 10%, 10%-এ তোমার 3 টাকা হয়। তো 3 টাকা বাদ দিলে তোমার ইবিটি থাকে 12 টাকা, আমাদের ট্যাক্স রেট হচ্ছে 50%, তাহলে 6 টাকার ট্যাক্স চলে যাবে, তাহলে ইএটি থাকলো হলো 6 টাকা। এখন তোমার যখনই তুমি ইএটি পাওয়া যাবে সবার আগে ইএটি বাইর করে তারপরে তোমাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাইর করতে হবে। উপরে থাকবে ইএটি ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল ইন্টু 100। তাহলে আমার ইএটি হচ্ছে 6 টাকা, ইকুইটি ক্যাপিটাল হচ্ছে আমার 70 টাকা, কারণ 30 টাকা কিন্তু আমার ঋণকৃত মূল্য। তাহলে আমার 6 ডিভাইডেড বাই 70 ইন্টু 100%, 100, তাহলে 8.57 হচ্ছে আমার কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটি এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাইর করতে হবে। তাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাইর করতে গেলে আমাকে সবার আগে আমার যে ক্যাপিটাল কত আছে, ক্যাপিটালে কোন রেশিও কতটা আছে, অর্থাৎ ডেপ কত আছে, ইকুইটি কতটা আছে, তার থেকে আমার ইন্টারেস্ট বাদ দিয়ে আমার ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বাদ দিব, তাহলে ইবিটি থাকবে, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব, তাহলে ইএটি থাকবে, ইএটিকে আমি কী করব পার্সেন্টেজে নিয়ে যাবো আর কি। আরেকটা অঙ্কের কথা আমি ধরতে পারি যে এখন একটা কোম্পানি রিসেন্টলি সোল্ড 10,000 ইউনিট, 60 টাকা 50 পয়সা পার ইউনিট, ফিক্সড কস্ট আছে 22,500 টাকা, আর ভেরিয়েবল কস্ট আছে 3 টাকা পার ইউনিট, আর ইন্টারেস্ট চার্জেস অন ডেপ্ট ক্যাপিটাল হচ্ছে 80,000 টাকা, আর 10% অফ দ্য ফার্ম হ্যাজ 12% আছে কোম্পানিজ ইন 40% ট্যাক্স ব্র্যাকেট, মানে কোম্পানির ট্যাক্স রেট হলো 40%। কোম্পানি কারেন্টলি 2,000 শেয়ার আছে কমন স্টকের। তো এখন আমার কিন্তু কী করতে হবে, আমার ইপিএসটা ক্যালকুলেশন করতে হবে। এটার জন্য তোমাদের একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে এই, তোমরা শুরু করবা সেলস দিয়ে। সেলস বিভিন্ন মাত্রায় হতে পারে, এখানে যেমন ধরো 10,000, 12,000, 15,000 আছে। সেলস ইউনিটের টাকা আসবে, ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে, তাহলে কন্ট্রিবিউশন আসবে, তার থেকে ফিক্সড কস্ট বাদ দিতে হবে, তাহলে ইবিআইটি আসবে, তারপর ইন্টারেস্ট বাদ দিতে হবে, তাহলে ইবিটি আসবে, তারপর ট্যাক্স বাদ দিতে হবে, তাহলে ইএটি আসবে, তার প্রেফার স্টক বাদ দিতে হবে, তাহলে ইএসসিএস আসবে, আর নাম্বার অফ শেয়ার আমি পাওয়ার পরে ইএসসিএসকে আমি নাম্বার অফ শেয়ার দিয়ে কী করবো ভাগ করলে আমার ইপিএস চলে আসবে। তাহলে আমি আবারও ফর্মুলাটা বলে দিচ্ছি যে আমার প্রথমে থাকবে সেলস, সেটা বিভিন্ন ভলিউমে থাকতে পারে। সেলস থেকে আমি
ভেরিয়েবল কস্ট বাদ দিব, আমার কন্ট্রিবিউশন মার্জিন থাকবে, তার থেকে আমি ফিক্সড বাদ দিব, আমার ইবিআইটি থাকবে, তার থেকে আমি ইন্টারেস্ট বাদ দিব, আমার ইবিটি থাকবে, তার থেকে আমি ট্যাক্স বাদ দিব, তাহলে আমার ইএটি থাকবে, তাতে প্রেফার স্টক বাদ দিব, আমার ইএসসিএস থাকবে। তারপরে ইএসসিএসকে আমি নাম্বার অফ শেয়ার দিয়ে কী করবো, ভাগ করবো, তাহলে আমার নাম্বার অফ ইপিএস বা নাম্বার অফ শেয়ার চলে আসবে। তো এই অঙ্কের মূল দুইটা প্যাটার্ন কিন্তু এইটা, যে একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ইপিএস। এখন এটা বিভিন্ন ফর্মে আসবে, বিভিন্ন ইয়েতে আসবে, কিন্তু এই দুইটাই হবে মেন। তারপরে যে পার্সেন্টেজে যদি ইপিএসে চেঞ্জ হয়, সেখানে পরবর্তীতে ইপিএস আমার তোমার বাই করতে হবে। আরেকটা জিনিস এখানে বাই করতে হবে, যে ব্রেক ইভেন পয়েন্ট বাই করতে হবে, সেটা ইউনিটে, সেলসে বা টাকায় হতে পারে। তারপরে রিকোয়ার্ড সেলস লাগতে পারে, ইউনিট, তারপরে টাকা, তারপরে আরেকটা হচ্ছে ইউনিট একটা, টাকা একটা, ভলিউমও একটা। তো ব্রেক ইভেন পয়েন্টটা আমরা ফর্মুলা জানি, ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, তাহলে আমার কি এটা চলে আসবে ইউনিটে। আর এটাকে যদি টাকায় চাই, তখন আমার এটাকে কী করতে হবে, টাকার অনুপাত দিয়ে ভাগ করতে হবে আর কি। তো সেখানেও আমরা ফর্মুলা কিন্তু একই, যে সেলিং প্রাইস, তার থেকে আমরা ভেরিয়েবলগুলো বাদ দিব, তার কন্ট্রিবিউশন মার্জিন পাবো, তার থেকে ফিক্সড কস্ট বাদ দিব, ইবিআইটি পাবো, তার থেকে আমরা ইনকাম, ইন্টারেস্ট অন ডেট বাদ দিব, তাহলে ইবিটি পাবো, তারপর ট্যাক্স বাদ দিব, ইএটি পাবো, প্রেফার ডিভিডেন্ড বাদ দিব, তাহলে আমার আর্নিং অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার পাবো, তাকে টোটাল নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দিয়ে ভাগ করলে কী পাওয়া যাবে, এটি পাওয়া যাবে আর কি। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখানে ইপিএস, ইবিআইটি, তারপরে আর্নিং পার শেয়ার, ব্রেক ইভেন পয়েন্ট, এগুলো হচ্ছে এটার মূল বিষয়। কিন্তু এই চ্যাপ্টারের মূল বিষয়টা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং কি নাম্বার আর্নিং পার শেয়ার। তাহলে এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পেরেছ। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে, পরবর্তীতে আলোচনা করে সলভ করে নিবা, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।